Our channel does not promote any violent, harmful, or illegal activities. অবশেষে বৃহস্পতিবার পুলিশ প্রশাসনের ঘেরাটোপের মধ্যে দিয়ে পরিবার সহ চাঁচলে তার নিজের বাড়িতে ফিরলেন দিল্লিতে নির্যাতিতা পরিযায়ী শ্রমিক সাজেনুর খাতুন। এদিন সকালে মালদা টাউন স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামেন সাজেনুর। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সম্বর্ধনাও দেওয়া হয়। তারপর পুলিশ প্রশাসন কার্যত কনভয় করে তাদের বাড়িতে নিয়ে আসে। এদিন এই পরিবারের সঙ্গে তার বাড়িতে আসেন মহকুমা শাসক সৌভিক মুখার্জি, স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন ঘোষ এবং আইসি পূর্ণেন্দু কুণ্ডু। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় ওই পরিবারের হাতে। এমনকি বিধায়ক নিজের মাসিক বেতন থেকে 1.5 লক্ষ টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দেন। ওই পরিবারের বাড়ির বাইরে 24 ঘন্টার জন্য নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। আজকে দিল্লিতে আমাদের এই মখদুমপুর অঞ্চলে মহিলা এবং বাচ্চার উপরে যে অমানবিক অত্যাচার সেখানকার পুলিশ করেছিল, সেখানকার প্রধানমন্ত্রীর নির্দেশ মতো আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী সেটা জানতে পেরে আমাদের বাংলার প্রশাসনকে কাজে লাগিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করে যে অত্যাচার করছিল দিল্লির পুলিশ, তাদের হাত থেকে রক্ষা করিয়ে আজকে তার নিজ বাসভবনে ফিরিয়ে আনলেন। এর জন্য সম্পূর্ণ যদি কারো কৃতিত্ব থাকে, তিনি হচ্ছেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওর সঙ্গে কথা হয়েছে বোনের সঙ্গে আমার, যে যেহেতু বাড়িটা ওর লিস্টে নাম আছে, কিন্তু সেই বাড়িটা করতে অনেক সময় লাগবে, যেটা আমাদের দিদি প্রতিটি গরিব মানুষের পাকা বাড়ি করে দেওয়ার প্রকল্পগুলো করছেন। ইতিমধ্যে আমি ওর ব্যাংকের অ্যাকাউন্টটা নিয়েছি। আগামীকালই ওর নামে আমি 1.5 লক্ষ টাকার একটা চেক, যে আমি বিধায়ক হিসাবে যে সম্মান ভাতা পাই, সেই অ্যাকাউন্ট থেকে আমি 1.5 লক্ষ টাকার চেক কালকে দেব। আশা করি 7 থেকে 8 দিনের মধ্যে এখানে একটা পাকা বাড়িতে তারা নিরাপদে ঘুমাতে পারে, যেন শান্তিতে ঘুমাতে পারে, যেন তার ব্যবস্থা আমরা করে দেব। বাংলা কথা বলার জন্য আমাদেরকে সিলেক্ট করেছিল। বাংলা কথা বললেই বাংলাদেশি বলে আমাদেরকে ধরেছিল। আমার কাছ থেকে ওরা কেড়ে নিচ্ছিল, আমি দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। ওকে ছিঁড়াছিঁড়ি করতে যে ও পড়ে গেছিলো, মাথাটাতে লেগেছিল, কানটাও ছিঁড়ে রক্ত বের হয়েছিল। দিল্লি পুলিশের যে সত্যি দেখাচ্ছে না তো, যেখানে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে টাকা নেওয়া হয়েছে, যেখানে মারধর করা হয়েছে, ওই জায়গাটা ওরা নিয়ে আসছে না কামড়াতে। কোন জায়গায় দিদি নিয়ে যাওয়া? মঙ্গলম হসপিটালের কাছে একটা নিযুক্ত জায়গা আছে পার্কের মতো, ওইখানে নিয়ে যাওয়া হয়েছিল। ওই জায়গাটা ওরা দেখাচ্ছে না। আচ্ছা, কি করা হয়েছিল ওখানে নিয়ে গিয়ে? ওখানে যাই আমাদেরকে মারাধরা করা হয়েছিল, পয়সা চেয়েছিল। আমার স্বামীকে বারবার ডাকছিল, আমি ডাকিনি, তার জন্য আমাকে মেরেছিল। কত টাকা নেওয়া হয়েছিল? 25,000 টাকা নিয়েছিল। আসামের ধুবড়ী জেলার বাসিন্দাকে বিয়ে করে বিপাকে তুফানগঞ্জের মমিনা বিবি। বছর 40 আগে আসামের জহির মিয়াকে বিয়ে করেন মমিনা। তারপর আসামে 1 বছর সংসার করার পর স্বামী নিয়ে চলে আসেন বাপের বাড়িতে। ঠিক তার 2 বছরের মাথায় মমিনাকে ছেড়ে দেয় তার স্বামী। এরপর তুফানগঞ্জেরই এক ছেলের সঙ্গে পুনরায় বিয়ে হয় মমিনার। বর্তমানে 2 ছেলে ও পুত্রবধূদের নিয়ে তার সংসার। কিন্তু আসাম থেকে বছরখানেক ধরেই এনআরসির নোটিশ আসছে তার কাছে। এখনো পর্যন্ত 3টি নোটিশ হাতে পেয়েছেন তিনি। হঠাৎ করেই গত বুধবার পুলিশের লোক বাড়িতে এসে বলে যায় আদালতে হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে তার নামে, যা শুনে রীতিমতো আতঙ্কে গোটা পরিবার। হ্যাঁ, আপনার বিয়ে কোথায় হয়েছিল? আসামে। কতদিন সংসার করেছিলেন? 1.5 বছর। স্বামীর বাড়ি কি ওখানে? হ্যাঁ, স্বামী এখানে এসছে? স্বামী নিয়ে এখানে আসছি, তখন স্বামী 2 বাচ্চা হওয়ার পরে তখন স্বামী একবার তালাক দিয়ে চলে গেছে। আপনার এখানে কারা কারা, পরিবারে কে কে আছে এখন? এখন আমার 2 ছেলে আর আমি। ছেলে আপনি তারপর আবার বিয়ে করছি, ওর স্বামীও মনে করেন সারা মতন। আচ্ছা, তাই এবার 2 ছেলে নিয়ে এখানে আসি। ওই প্রথম বিয়ে কোথায় হয়েছিল আপনার? এটা আগমনীতে। ওটা কত বছর আগে বিয়ে হয় তাও আপনার? মনে করো 18 বছর এনে বিয়ে হয়, মেয়ে ছেলে মেয়ে। তখন বিয়ে হয়েছিল, ওখানে 1 বছর সংসার করেছিলেন। তারপরে ওখান থেকে স্বামী নিয়ে এখানে বাসা। এটা কার জমি এই জায়গাটা? আমার। বাঘের আতঙ্কে স্কুলে আসছে না পড়ুয়ারা। সম্প্রতি উত্তর 24 পরগনা কদম্বগাছির কালসারা কাদরিয়া হাই মাদ্রাসায় বাঘ ঘুরে বেড়ানোর একটি ভিডিও সমাজ মাধ্যমে রীতিমতো ঝড় তোলে। আর এই ভিডিও দেখার পরই এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। প্রধান শিক্ষককে ফোন করে বাঘের খোঁজ খবর নিচ্ছেন তারা। প্রধান শিক্ষকের দাবি, ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে বানানো। বিদ্যালয়ের এক সহ শিক্ষক এটি বানিয়েছেন। তবে কী উদ্দেশ্যে তিনি ভিডিওটি তৈরি করেছেন তা প্রধান শিক্ষকের কাছেও পরিষ্কার নয়। তবে তা ডিলিট করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমাদের মাদ্রাসার একজন সহশিক্ষক, সে ইউটিউব চ্যানেল একটু চালায়,
তা ও নিজের থেকেই আর কি ওই এআই এর মাধ্যমে এডিট করে দেখা যাচ্ছে ওইটা করেছে এবং এটা মজার ছলেই করেছে আর কি। যেটা হয়েছে আর কি, কিছু গার্জিয়ান অবশ্যই তারা আতঙ্কিত এবং ছাত্রছাত্রী তারাও আতঙ্কিত। তবে এটা যাতে ভবিষ্যতে না হয় আমি আপ্রাণ চেষ্টা করব। আর আমাদের যে শিক্ষক মশাই এটা করেছেন, সহশিক্ষক, তিনি যাতে না করেন বা অন্যান্য কোনো শিক্ষক শিক্ষিকা যাতে ভবিষ্যতে এটা না করেন সে বিষয়ে আমি অবশ্যই তাদেরকে সচেতন করব। বাগদা থানার বয়রা গ্রাম পঞ্চায়েতে বিজেপির উদ্বাস্তু সেলের সভাপতি সন্তু মিস্ত্রির বিস্ফোরক অভিযোগ। ওই এলাকারই রকি মণ্ডল নামে এক ব্যক্তি নাকি বাংলাদেশের নাগরিক। সে অবৈধভাবে রামনগরে আয়েব মণ্ডল নামে এক ব্যক্তিকে বাবা সাজিয়ে ভারতের ভোটার ও আধার কার্ড বানিয়েছে। এটাকে তৃণমূলের ভোট ব্যাংক বাড়ানোর কৌশল বলে অভিযোগ করেছেন তিনি। রকি মণ্ডল নামে একজন ব্যক্তি যে বাংলাদেশ থেকে এসছে, এখানে এসে রামনগর নিবাসী বয়রা পঞ্চায়েতের আয়ব মণ্ডল নামে একজন ব্যক্তিকে বাবা বানিয়ে এখানে সমস্ত ডকুমেন্টস বানিয়েছে। সে একজন অনুপ্রবেশকারী এখানের। সে এখানে এসে ভুয়োভাবে এই সমস্ত ডকুমেন্টসগুলো বানিয়েছে, এমনকি আমাদের কাছে খবর আছে পাসপোর্ট পর্যন্ত সে করে ফেলেছে। এটা সরাসরিভাবে ভারতবর্ষের জন্য একটা থ্রেট। তো আমরা এখানে পরিষ্কার এটা যে লোকাল তৃণমূলের যারা নেতৃত্বরা আছে তারা বিপুল পয়সার বিনিময়ে এদেরকে, এই বাংলাদেশি লোকজনকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করার জন্যে এখানে তাদের ডকুমেন্টস বানিয়ে দিচ্ছে। যদিও বিজেপির এই দাবিকে নস্যাৎ করে দিয়েছেন তৃণমূল নেতা পরিতোষ সাহা। তাঁর দাবি, তৃণমূলের কাউকে বাবা সাজিয়ে ভোট করানোর প্রয়োজন পড়ে না। বিজেপি তো অনেক কথাই বলছে, বাংলার মানুষ অনেক কিছুই শুনছে। যখন বাঙালিদের বিভিন্ন রাজ্যে, মহারাষ্ট্র বলেন, আসাম বলেন, গুজরাটে বলেন, বিভিন্ন যখন বাঙালিদের উপরে অত্যাচারিত হচ্ছে বাঙালি কথা বলাতে, তখন বিজেপির এখানকার যারা নেতৃত্ব, শুভেন্দু অধিকারী বলেন, এরা কিন্তু কোনো প্রতিবাদ করছে না। অথচ কে কোথায় কোথায় ভোট করেছে, কাকে বাবা সাজিয়ে করেছে, সেটা তো তৃণমূল নেতাদের দেখার কথা নয়। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বিচারে চলছে গাছ কাটা। জমি মাফিয়াদের থাবা এবার শ্যামনগর বাসুদেবপুর কাউগাছি এলাকায়। সেখানে জগদীশ মিত্রের বাগান নামে পরিচিত এক বাগানে শতাব্দী প্রাচীন বড় বড় গাছ কেটে ফেলে ছোট বড় প্লটে জমি বিক্রির বিজ্ঞপ্তি লাগানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাসুদেবপুর থানার পুলিশ। অবৈধভাবে গাছ কাটার কাজে ঠিকাদার নিযুক্ত 2 কর্মীকে গ্রেপ্তার করে তারা। অভিযোগ পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন ব্যারাকপুর বন দপ্তরের আধিকারিকরা। নিয়ম অনুযায়ী তারা একটা নোটিশ ধরিয়ে দিয়ে চলে যান। এই ঘটনায় দায় এড়িয়েছে কাউগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতও। প্রধানের দাবি, গাছ কাটার বিষয় পঞ্চায়েতের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমার কাছে এমন কোনো ইনফরমেশন নেই কোনো গাছ কাটা হচ্ছে, আমাদের পারমিশনও নেয়নি, আমরা জানিও না। তা আইনগতভাবে যেটা হয় ঠিক করবো। প্রশাসন যখন বলেছেন যে প্রশাসন এসেছে বলছেন, প্রশাসন ব্যবস্থা নেবে। এ ব্যাপারে আমাদের কোনো ইনভলভমেন্ট নেই, আর আমরা জানিও না কেন। অসুস্থ রোগীকে কলার ভেলায় চাপিয়ে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। বাদুড়িয়ার চাদরা গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের জল যন্ত্রণার ছবিটা অনেকটা এরকমই। চাষের জমি, বাড়িঘর, রাস্তা সব জলের তলায়। কোথাও হাঁটু জল তো কোথাও কোমর পর্যন্ত। এক প্রকার স্তব্ধ জনজীবন। এই অবস্থায় কি করবে গ্রামের মানুষজন বুঝে উঠতে পারছে না। বহুবার স্থানীয় পঞ্চায়েত এবং প্রশাসনকে জানিয়েও সুরাহা মেলেনি। এই রাস্তায় খুব জল উঠেছে। এই রুগীটা ভীষণ কষ্ট পাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। এই রুগীটা এখন নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার হসপিটালে। খুব কষ্ট পাচ্ছে, কোনো যাওয়ার আসার রাস্তা নেই। আমাদের কলার ভেলাই করে নিয়ে এসে এই মেন রোডে আসছি। এসে আমরা এখন যাব কলকাতায়। এই দেখছেন তো আপনি সবই, প্রত্যেকবারে এরকম আমরা এত জলের ভিতরে বসবাস করি। একটা বাচ্চা স্কুলে নিয়ে যায় কাঁধে করে, একটা রুগী নিয়ে যেতে কলার ভেলায় ছাড়া আমাদের কোনো রকম কোনো লাইন নেই। খুবই অসুবিধার ভিতরে আমরা। গ্রামের অবস্থা খুবই খারাপ, গরিব গুঁড়ো মানুষের অবস্থা খুবই খারাপ। কলার ভেলায় ছাড়া আমাদের চলার কোনো লাইন নেই। 1 কলসি জল আনতে গেলেও কলার ভেলা, যদি ভেলা না থাকে জল নালে আমাদের বাচ্চাদের খাওয়া হচ্ছে না। স্কুলে যেতে হচ্ছে বাচ্চাকে কাঁধে করে নিয়ে, কলার ভেলায় করে নিয়ে যেতে পেশেন্টকে হসপিটালে। এইরকম পরিস্থিতির ভিতরে আমরা বসবাস করছি। যদিও চাদরা পঞ্চায়েতের প্রধান আজলাম উদ্দিনের দাবি, ইছামতি, যমুনা ও পদ্মা খালে পলি পড়ায় জল ধারণ ক্ষমতা কমে গিয়েই এই বিপত্তি। শীঘ্রই এই সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। অ্যাকচুয়ালি কলার ভেলায় করে পেশেন্টকে নিয়ে যাচ্ছে এই বিষয়টা আমার জানা নেই, তবে জল ওঠা থেকে শুরু করে প্রতিদিনই আমরা ভিজিট করি লোকাল মেম্বারকে সঙ্গে করে নিয়ে। অ্যাকচুয়ালি এই জল জমার ব্যাপারটা তো প্রশাসনের সর্বস্তরেই জানে যে এই জল জমছে বলে। ইছামতি পলি পড়ার কারণে এবং এই পদ্মা যমুনা দুটো জায়গাতে পলি পড়ার কারণে এই জলগুলো জমছে।
এবং এই পলিকে সরানোর জন্য অলরেডি সেগুলো কিন্তু প্রসেসে আছে, ইসামতে কিন্তু সংস্কার শুরু হয়েছে। এই নিয়ে টেন্ডার করা হয়েছে, টেন্ডার পাস হয়েছে, টেন্ডার যারা কাজ পেয়েছে ওয়ার্ক অর্ডার তারা কিন্তু কাজ করছে, ইসামতে সংস্কার চলছে। ফের মুর্শিদাবাদের নওদা থানা এলাকা থেকে আগ্নেয় অস্ত্রসহ গ্রেপ্তার এক যুবক। ধৃতের নাম নূর ইসলাম শেখ। তার বাড়ি বটুকনাথপুর এলাকায়। তার কাছ থেকে একটি পাইপ গান ও 2 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে নওদা থানার পুলিশ আমতলা পাটিকাবাড়ি রাজ্য সড়কে নাকা চেকিং চালানোর সময় নূর ইসলামকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। সন্দেশখালীর পর এবার হিঙ্গলগঞ্জে জাল নোট উদ্ধার। সীমান্তবর্তী স্বরূপকাঠি এলাকা থেকে দিবস মণ্ডল এবং গোবিন্দকাঠি এলাকা থেকে আল মামুন গাজী নামে 2 ব্যক্তিকে জাল নোট সহ গ্রেপ্তার করে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। তাদের কাছ থেকে মোট 39,000 টাকা জাল নোট উদ্ধার হচ্ছে, সবগুলোই 500 টাকার নোট। চাঁপাপুকুর স্টেশন সংলগ্ন রেলপথে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো 65 বছরের এক বৃদ্ধের। এমাদুল গাজী নামে ওই ব্যক্তির বাড়ি উত্তর 24 পরগনার বাদুড়িয়ায়। স্থানীয় সূত্রের খবর, চিকিৎসার জন্য কলকাতার ট্রেন ধরবে বলে চাঁপাপুকুর স্টেশনের দিকে যাচ্ছিলেন তিনি, কিন্তু স্টেশনে যাওয়ার মূল রাস্তাটি ক্রমশমান জলে ডুবে থাকায় বাধ্য হয়েই রেল লাইনের পথ ধরেন। ঠিক সেই সময় শিয়ালদাগামী হাসনাবাদ লোকাল চলে আসে। রেল লাইনের পাশে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা একটি পুরনো ট্রেন ও বোল্ডারের কারণে নিরাপদ দূরত্বে সরে যেতে পারেননি তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে জিআরপি এসে তার দেহ উদ্ধার করে বারাসাত রেল মর্গে পাঠায়। এই ঘটনার জন্য রেল কর্তৃপক্ষের গাফিলতি ও অবহেলাকেই দায়ী করে সরব হয়েছেন নিত্যযাত্রীরা। যাচ্ছি যে রেলের এই মুহূর্তে এই যে গাড়িটা আছে 3 নম্বর প্ল্যাটফর্মে, গাড়িটা হচ্ছে এমার্জেন্সি নাড়ি নেওয়া হোক বা এই যে পাথরগুলো জম্বুগুলো ফেলা আছে এই জম্বুগুলোর জন্য বিশেষ করে বিপদ হলো। আজকের এই কাজে 3 থেকে 4 জন কি 5 জন আছে কাজে লাগছে। আমরা যারা রাস্তার জন্য বলছি যে 5 থেকে 10 জন কি 15 জন 20 জন আছে কাজটা করুক, কাজটা দ্রুত মাঝে শেষ হোক। তার জন্য মানুষ চলাচলের জন্য রাস্তাটা যেন ক্লিয়ার থাকে বা ট্রেনটা এমার্জেন্সি সরিয়ে নেওয়া হোক। এই তো এই যে রাস্তায় জল আছে, রাস্তার জলের জন্য লোকজন যাওয়া আসা করতে পারছে না। তার বাদে এই রেলের পাটির ওপর যেতে যাচ্ছে, তাতে 3 নম্বরের গাড়ি, লোকজন ট্রেন দিয়ে 1 নম্বর দিয়ে আসছে, কেউ বুঝতে না, আবার 2 নম্বর দিয়ে যাচ্ছে, ওই কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির ঘর। উত্তর 24 পরগনার বনগা ব্লকের সুটিয়া এলাকায় প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ে রাজু মণ্ডল নামে এক ব্যক্তির বসতঘর। তবে সেই সময় কেউ ঘরের ভিতর না থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। বাধ্য হয়েই একমাত্র রান্নাঘরেই আশ্রয় নিয়েছে গোটা পরিবার। দুর্ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার রাজুর বাড়িতে যান উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য শুভজিৎ দাস ও স্থানীয় জনপ্রতিনিধিরা। রাজুর পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা। 2-5 দিন আগে যে বড় বৃষ্টি হয়েছিল না, ওই বৃষ্টিতে ঘরটা একটু নর্মালি ছিল, তারপরে বৃষ্টির পরে আচমকাই ভেঙে পড়ে। ঘরের মধ্যে আমার স্ত্রী ছিল, পরিষ্কার করতে গিয়ে বাইরে যখনই বেরিয়ে এসছে তারপরে এই ঘটনা ঘটে। আমাদের এখানকারই একজন মানুষ, তার ঘর ভেঙে গেছে বৃষ্টিতে। আমরা সবাই এসেছি, আমাদের প্রধান সাহেব থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধি আছে, এখানকার মানুষ আছে। একজন মানুষ হিসাবে মানুষের নৈতিক দায়িত্ব, সেই দায়িত্বই পালন করতে এসেছি আমরা। তাদের পাশে আমরা আছি, রাজুদাদের পরিবারের পাশে আমরা আছি, সেই জন্যই আমরা এসেছিলাম সেই বার্তা দিতে। এবং তার ঘরটা ভেঙে গেছে। সবচেয়ে বড় বিষয় হলো যখন ঘরটা ভেঙে যায় তখন ঘরে কেউ ছিল না। এটা ভগবানের কাছে আমরা কৃতজ্ঞ যে প্রাণগুলো বেঁচেছে। তো আমরা তাদের আশ্বস্ত করেছি যে খুব শীঘ্রই, যত তাড়াতাড়ি সম্ভব হবে, আমাদের পক্ষে তাদের ঘরটা সুন্দর করে দেওয়ার দায়িত্বটা আমাদের। রঘুনাথগঞ্জের পাতলাটোলা এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে গ্রেপ্তার এক বাংলাদেশি যুবক। ধৃতের নাম মোহাম্মদ বেনজিৎ শেখ। তার বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জে। বুধবার রাতেই ধৃত যুবককে রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই যুবকটি কী কারণে ভারতে প্রবেশ করেছে তা তদন্ত করে দেখছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হয়।